নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। তিয়েনানমেন স্কোয়ারে বেজে উঠলেন বিটোফেন। লেখা ও পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী। 1989 সালের বসন্ত সময় চীনের তিয়েনানমেন স্কোয়ারে সেদিন ঢেউ উঠছে, কারাট উঠছে। অগণ্য ছাত্রছাত্রীর লাগাতার মিছিল, জমায়েত, রাজনৈতিক বহুত্ববাদ ও বাক স্বাধীনতার দাবিতে চলছে অনশন। ছাত্রদের সঙ্গে দেখা করতে আসছেন মিখাইল গর্বাচেভ। তাদের হাতে ধরা লাউডস্পিকারে বক্তৃতা, স্লোগান, আর সেই জনকল্লোলের মধ্যে মাঝে মধ্যেই বেজে উঠছে একটা গান। যেখানে তোমার শান্ত ডানা ভাসে, সেখানে মানুষ ভাইয়ের মতো বাঁচে। ফ্রেডরিক শিলারের লেখা ওড টু জয়। লুডভিগ ভ্যান বিটোফেনের শেষ সিম্ফনি, সম্পূর্ণ বধিরাবস্থায় লেখা। আগামী সময় যাকে মেনে নেবে বিশ্বজনীন মানবতার শ্রেষ্ঠতম উপমা রূপে। তিয়েনানমেন স্কোয়ারের আন্দোলনকারীদের কাছে যে সুর সেদিন মুক্তির বজ্র নির্ঘোষ। তবে সেই খোয়াবনামার পাতাও একদিন বন্ধ হয়ে গিয়েছিল। 15 এপ্রিলে শুরু হওয়া আন্দোলনের তখন 1.5 মাস পেরিয়েছে। 3রা জুন রাতের অন্ধকারে সারি সারি সাঁজোয়া গাড়ি গুঁড়ি মেরে এগিয়ে এসেছিল তিয়েনানমেন স্কোয়ারের দিকে। বাকিটুকু ইতিহাস। এই ঘটনার 2 দশক আগের কথা। 7-এর দশকের চিলে চলছে পৃথিবীর কুখ্যাত একনায়কদের অন্যতম অগস্তো পিনোচেতের শাসন। দীর্ঘ 16 বছরের শাসনে প্রায় 6,000 মানুষ মৃত, তার কয়েক গুণ কারান্তরালে বা সম্পূর্ণ নিখোঁজ। অত্যাচারের বিশেষ লক্ষ্য ছিলেন মহিলারা, বিশেষত চিলের নারীবাদী আন্দোলন। সালভাদোর আলেন্দের শাসন পর্বের সাম্য ও সংহতির স্বপ্ন গোপন পুলিশ ও গোয়েন্দাদের অত্যাচারে ক্ষতবিক্ষত। সেই অন্ধকার সময়ের কথাই বলছিলেন সেই জমানার রাজনৈতিক বন্দী রেনাতো আলভারাদো ভিদাল। সবকিছু তখন নির্বাসিত, আনন্দ ও নির্বাসনে। একটা কুঠুরিতে বন্দী, সেখানে ছোট্ট একটা জানলা, লোহার গ্রিল। একদিন সেই জানলা দিয়েই গান ভেসে এলো। শুধু গান, আর কিছু নয়। হিমনো আলা আলেগ্রিয়া, আনন্দের স্তোত্র। যন্ত্রণার বিরুদ্ধে, ভয়ের বিরুদ্ধে, তমসার বিরুদ্ধে লড়াইয়ের এক বর্ম। সেই বর্মের নাম নবম সিম্ফনি। তাকেই চিলের মহিলারা সাজিয়ে নিয়েছেন নিজেদের কথায়। পুলিশের জলকামান ও গুলির মুখে তারা গাইছেন 1824 সালে রচিত লুডভিগ ভ্যান বিটোফেনের কোরাল সিম্ফনি। এই টুকরো টুকরো ছবিগুলো দেখছিলাম ফলোয়িং দ্য 9th তথ্যচিত্রের ট্রেলারে। মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছিল এই তথ্যচিত্র। পরিচালকের ভাবনায় নবম সিম্ফনি হয়ে উঠেছে নিরাশা থেকে উত্তরণের মহামন্ত্র, যার উদাত্ত আহ্বান স্পন্দিত বিভিন্ন মহাদেশে বিভিন্ন সময়। দেখতে দেখতে মনে পড়ে গেল এই একই গানের আরেক রকম সাদা কালো চলচ্ছবির কথা। 1936 সালের বার্লিন অলিম্পিক। বাকি দুনিয়ার কাছে নাৎসিদের শক্তির আস্ফালনের পরম লগন। উদ্বোধনী অনুষ্ঠানে বেজে উঠল বিটোফেনের নবম সিম্ফনি। তবে নবম সিম্ফনির নাৎসিকরণের এটা সবে শুরু। 1937 সালের 6 ডিসেম্বর প্যারিসের ওয়ার্ল্ড ফেয়ারে নাৎসি সরকারের অনুরোধে বার্লিন ফিলহারমনিক অর্কেস্ট্রা নিবেদন করল নবম সিম্ফনি। কন্ডাক্টরের বেদিতে সর্বকালের সেরাদের অন্যতম উইলহেলম ফর্ট ওয়াংলার। তখন নাৎসি প্রচারের অচ্ছেদ্য অঙ্গ নবম সিম্ফনি। 1938 সালে ডুসেলডর্ফে প্রথম রাইক মিউজিক ট্যাগের শেষ কনসার্টে, 1939 সালে নিউরেমবার্গে নাৎসি পার্টির মিছিলে এবং 1942 সালের এপ্রিল মাসে অ্যাডলফ হিটলারের জন্মদিনের অনুষ্ঠানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিটোফেনের পঞ্চম সিম্ফনির প্রথম 4 স্বর যখন মিত্রপক্ষের বিজয় সংকেত, তার মোকাবিলায় নাৎসি বাহিনী আগ্রাসনের চিহ্ন হিসেবে বেছে নিল নবম সিম্ফনি। বিশ্ব ভ্রাতৃত্ব নয়, নাৎসি শ্রেষ্ঠত্বের প্রতীক হয়ে উঠল ওড টু জয়। দায়টা যদিও শুধু নাৎসি বাহিনীর ঘাড়ে চাপালে সত্যের অপলাপ হবে। 1870 সালে বিটোফেনের জন্মশতবর্ষ থেকেই তার সঙ্গীত হয়ে ওঠে জার্মান জাতীয়তাবাদের প্রতীক। সেই সময় পর্বেই ফরাসি আধিপত্যের থেকে মুক্তি পাচ্ছে অস্ট্রিয়া ও জার্মানি। স্বয়ং বিসমার্ক মন্তব্য করছেন, বিটোফেনের সঙ্গীত আমাকে সাহস যোগায়। প্রথম বিশ্বযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত জার্মানিতে বাম থেকে ডান সব রাজনৈতিক গোষ্ঠী বিটোফেনকে সজ্জিত করে নিজস্ব রাজনৈতিক মতাদর্শে। শেষে নাৎসিরা যখন ক্ষমতায়, বিটোফেনের রূপান্তর হয় এক জাতির প্রভুত্বের সাংগীতিক প্রতিরূপের জনক হিসেবে। নাৎসিদের সেই প্রেতচ্ছায়া পিছু ছাড়েনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী জার্মানির। দুই জার্মানি দুইভাবে ব্যাখ্যা করে বিটোফেনের সাংগীতিক উত্তরাধিকারের।
আমেরিকা ও রাশিয়ার ঠান্ডা যুদ্ধের যুগে পূর্ব জার্মানিতে বিটোফেন ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী, স্বাধীনতার মন্ত্রের উদ্গাতা, এক নিখাদ বামপন্থী, এক বৈপ্লবিক সঙ্গীতকার। অন্যদিকে পশ্চিম জার্মানি জার্মান উগ্র জাতীয়তাবাদের উত্তরাধিকারকে নিশ্চিহ্ন করে দিতে চায়। কাজেই বিটোফেন পশ্চিম জার্মান দুনিয়ায় সম্পূর্ণ অরাজনৈতিক। তিনি তখন বিমূর্ত সঙ্গীতের এক স্বর্গীয় উপাসক, যার কলা নৈপুণ্যের থেকে সযত্নে আলাদা করা হয় সমকালীন রাজনীতির কোনো স্বাক্ষর। নবম সিম্ফনি তার রাজনৈতিক খ্যাতির চূড়ান্ত শিখরে পৌঁছয় 1989 সালে তিয়েনানমেন স্কোয়ারে বিক্ষোভের কয়েক মাস পরে পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানির আবার এক হয়ে যাওয়ার ঐতিহাসিক লগ্নে। সারা পৃথিবীতে তখন প্রাচীর পতনের শব্দ, বার্লিন দেওয়াল ভাঙছে। শোনা যাচ্ছে এক নতুন দুনিয়া নাকি তৈরি হবে, যেখানে নাকি আর পূর্ব পশ্চিমের কোনো বিভাজন নেই। 80 দশকের শেষে দিকে দিকে ধ্বনিত হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্বের আসন্ন স্বর্ণযুগের জয়শঙ্খ। বার্লিনে কিংবদন্তি কন্ডাক্টর লেনার্ড বার্নস্টাইন পরিবেশন করলেন নবম সিম্ফনি, সামান্য একটু পরিবর্তন সহ। ওড টু জয় বদলে হলো ওড টু ফ্রিডম। আনন্দ রূপান্তরিত হলো স্বাধীনতায়। 1970 সালে বিটোফেনের 200 জন্মবার্ষিকীর সময় থেকেই বার্নস্টাইন এক অরাজনৈতিক বিটোফেন মূর্তি নির্মাণের প্রবক্তা। যে বিটোফেন রাজনৈতিক কলুষের ঊর্ধ্বে নিষ্পাপ, প্রায় শিশু প্রতিম, যার রাজনীতি বলতে এই বিশ্ব ভ্রাতৃত্বের বোধটুকুই, তার থেকে বেশি আর কিছু নয়। কাজেই বার্নস্টাইনের সেই ঐতিহাসিক কনসার্টের মূল সুরও একটি, স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার মতো ভারী একটা শব্দে সর্বদা জড়িয়ে পেঁচিয়ে থাকে সমসময়। তাই বার্নস্টাইনের অনিচ্ছা সত্ত্বেও আমাদের খুঁজে নিতে হয় এই আপাত মহান শব্দটির পিছনে লুকিয়ে রাখা রাজনৈতিক বয়ানটি। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কার থেকে স্বাধীনতা? সময় উত্তর দেয়, স্বাধীনতা বিরোধী এক শক্তির থেকে। কি সেই শক্তি? বার্লিন কনসার্টের মূল উদ্যোক্তা যে রাষ্ট্রগুলি, তারা উত্তরটা আগেই দিয়ে দিয়েছে, সাম্যবাদ। আরও প্রশ্ন ওঠে, কিসের স্বাধীনতা? উত্তর আসে মুক্ত বাজারের, অবাধে ভোগ্যপণ্য কেনা বেচার। অর্থাৎ মুক্তির উৎসব আদতে এক বিশেষ রাজনৈতিক শক্তি থেকে মুক্তির উৎসব, এক বিশেষ রাজনৈতিক মতাদর্শের বিজয়ের উৎসব। ভেঙে যাওয়া পাঁচিলের আড়াল থেকে বারংবার উঁকি মারে এক মেরু পৃথিবীর নবজাতক নয়া উদারবাদ। অবশ্যই বিশ্ব ভ্রাতৃত্ব, স্বাধীনতা ও গণতন্ত্রের যথোচিত মন্ত্রোচ্চারণ সহযোগে, যে মন্ত্রপ্রচারের জন্য পরের দশক থেকে বোমারু বিমান বেরিয়ে পড়বে ইরাক বা আফগানিস্তানের আকাশের দিকে। কাজেই বার্নস্টাইনের রাজনীতিবিহীন এক বিশুদ্ধ বিটোফেনের নির্মাণ প্রকল্পটি শেষাবধি এক বিশুদ্ধ ঐতিহাসিক পরিহাস হয়েই থেকে যায় বার্নস্টাইনের অসামান্য পরিচালনা সত্ত্বেও। আর থাকে বিটোফেনের শেষ সিম্ফনি, অন্য কোনো রূপে রাজনৈতিক পুনর্জন্মের অপেক্ষায়।